শুভ সন্ধ্যা সবাইকে। আজ 28 ডিসেম্বর শনিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো, নাগরিকপঞ্জি নিয়ে জনগণকে ধোঁকা দিচ্ছেন মুখ্যমন্ত্রী, বললেন সাংসদ সুস্মিতা। বিজেপির বি টিমের সঙ্গে আতাত নয়, রাজ্যে 80 কেন্দ্রে লড়বে তৃণমূল। আসামে 7 দিনের সরকারি সুখ বিনোদনমূলক কর্মসূচি বাতিল। বিনম্রতা ছিল তার অলংকার, সুখ প্রকাশ মুখ্যমন্ত্রীর। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় আজ শেষ বিদায় প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে। আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বিতর্কিত পোস্ট করা বাংলাদেশি ছাত্রদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা। ইসকনকে জঙ্গি বলায় প্রবেশ নিষিদ্ধ। নতুন বছরে আসামে নয়া পুলিশ প্রধান, ফের ডেপুটেশনে যাচ্ছেন জিপি সিং। ধলাইমুলায় তৃতীয় খণ্ডে সড়কের নির্মাণ কাজ শুরু, বরাদ্দ 30 লক্ষ টাকা। সবচেয়ে বেশি উন্নয়নমূলক কাজ হচ্ছে কাটলিচুড়ায়, বললেন বিধায়ক সুজামউদ্দিন লস্কর। শ্রীভূমির বিভিন্ন এলাকায় অবৈধ কাঠের মিলে বন বিভাগের হানা। কংগ্রেসের সঙ্গে বিবাদ সত্ত্বেও মনমোহন সিংকে ভারতরত্নর দাবি আম আদমি পার্টির। এবং সর্বশেষ খবরটি হলো, 2030-এর আগে ম্যালেরিয়া মুক্ত দেশ গড়ার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রী মোদীর। এবারে শুনুন বিস্তারিত খবর। নাগরিকপঞ্জি নিয়ে আসামের জনগণকে ধোঁকা দিচ্ছেন মুখ্যমন্ত্রী। গুয়াহাটিতে এই অভিযোগ করেন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব। তার অভিযোগ, আসামের বিজেপি সরকার একদিকে নাগরিকপঞ্জির ভিত্তিতে জনগণকে আধার দেওয়ার কথা বলছে, অন্যদিকে প্রতীক হাজেলা দুর্নীতি করেছেন বলে নাগরিকপঞ্জিকে গ্রহণ না করার বলা হচ্ছে। তৃণমূল সাংসদের প্রশ্ন, নাগরিকপঞ্জিকে কি বৈধ নথি হিসেবে গ্রহণ করেছে সরকার? মুখ্যমন্ত্রী সেটা বলে দিন। গুয়াহাটিতে দলের এক যোগদান কর্মসূচির ফাঁকে সুস্মিতা সাংবাদিকদের বলেন, নাগরিকপঞ্জিকে গ্রহণ করেনি সরকার, আজ অবধি নোটিফিকেশন জারি করেনি আরজিআই। কিন্তু মুখ্যমন্ত্রী আসামের জনগণকে ধোঁকা দিচ্ছেন। একদিকে নাগরিকপঞ্জির ভিত্তিতে জনগণকে আধার দেওয়ার কথা বলছেন, অন্যদিকে বলছেন প্রতীক হাজেলা দুর্নীতি করেছেন, নাগরিকপঞ্জিকে গ্রহণ করব না। নাগরিকপঞ্জি চূড়ান্ত করে আরজিআই নোটিফিকেশন জারি করেছে কিনা প্রশ্ন তুলে মুখ্যমন্ত্রীকে তার চ্যালেঞ্জ। নাগরিকপঞ্জি নিয়ে আরজিআর নোটিফিকেশন প্রকাশ্যে আনুন মুখ্যমন্ত্রী। সুস্মিতা বলেন, কেউ জমি বিক্রি করেছেন, কেউ গাড়ি বাড়ি। লিগেসিটার জন্য হন্যায় হয়ে ছুটতে হয়েছে সবাইকে। কিন্তু এখন আসামের জনগণ জানেন না কারা দেশের বৈধ নাগরিক, কারা নয়। কখনো বিপ্লব কুমার শর্মা কমিটির কথা বলছেন মুখ্যমন্ত্রী, কখনো অন্য কমিটি। আমার প্রশ্ন হচ্ছে, নাগরিকপঞ্জিকে বৈধ নথি হিসেবে সরকার গ্রহণ করছে কিনা সেটা জনগণকে জানান তিনি। আগামী বিধানসভা ভোটে তৃণমূল কংগ্রেস আসামে 80টি বিধানসভা কেন্দ্রে লড়বে জানিয়ে সাংসদ বলেন, যেসব রাজ্যে অবিজেপি সরকার রয়েছে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় যাননি। আসাম, মেঘালয়, ত্রিপুরা, গোয়ায় গেছেন, যেখানে বিজেপি এনডিএর সরকার রয়েছে। কারণ আমাদের লড়াই হচ্ছে বিজেপির সঙ্গে, তাই আসামে অন্তত 80টি আসনে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছি আমরা। প্রার্থী রয়েছে আমাদের। একই সঙ্গে কংগ্রেসকে কটাক্ষ করে তার মন্তব্য, হরিয়ানা, মহারাষ্ট্রে যে ফলাফল হয়েছে সেটা হতে যাচ্ছে আসামেও। যখনই কংগ্রেসের সঙ্গে লড়াই হয় বিজেপির, সেখানে বিজেপি জয়ী হয়। অথচ যখন স্ট্যালিন, অখিলেশ, মমতার সঙ্গে বিজেপির লড়াই হয়, সেখানে বিজেপি পরাজিত হয়। তৃণমূল কংগ্রেসকে সর্বভারতীয় দল আখ্যা দিয়ে রাজ্যসভা সাংসদের দাবি, পশ্চিমবঙ্গে আমাদের সরকার রয়েছে, কিন্তু আমাদের জাতীয় চেহারা রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেস হচ্ছে সর্বভারতীয় দল, দেশের দ্বিতীয় বৃহৎ দল। আসামে বিজেপির সঙ্গে লড়াই হবে আমাদের। আসামে অনেক আঞ্চলিক দল রয়েছে, কিন্তু বিজেপির বি টিম যেসব দল, তাদের সঙ্গে আতাত নয়। তবে সর্বভারতীয় কোনো দলের সঙ্গে জোট হবে কিনা সেই সিদ্ধান্ত নেবেন মমতা। অপরদিকে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মৃত্যুতে আসামেও 7 দিনের শোক ঘোষণা করল রাজ্য সরকার। ওই 7 দিন ধরে রাজ্য সরকারের সব কার্যালয়ে জাতীয় পতাকা অবনমিত থাকবে। আগামী 1 জানুয়ারি অবধি সব ধরনের সরকারি মনোরঞ্জনের কর্মসূচিও বাতিল করা হয়েছে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা একথা ঘোষণা করেছেন। মুখ্যমন্ত্রীর ঘোষণার প্রেক্ষিতে আগামী 1 সপ্তাহ নির্ধারিত বিভিন্ন কর্মসূচি বাতিল করা হয়েছে। প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যুতে গভীর শোক ব্যক্ত করেছেন মুখ্যমন্ত্রী। শোক বার্তায় তিনি বলেন, 1991 সাল থেকে মনমোহন সিংয়ের সান্নিধ্য পাওয়ার সৌভাগ্য হয়েছিল আমার। সেবারই প্রথম তিনি আসাম থেকে রাজ্যসভায় নির্বাচিত হন। তারপর ধারাবাহিকভাবে 28 বছর রাজ্যসভায় আসামকে প্রতিনিধিত্ব করেছেন তিনি। বিনম্রতা ছিল তার অলংকার। ব্যক্তিগত আলাপে তার সরলতা, শালীনতা এবং বৌদ্ধিক দক্ষতার কথা উপলব্ধি করতে পেরেছি।
মুখ্যমন্ত্রী বলেছেন, প্রধানমন্ত্রী থাকাকালীন আসাম সম্পর্কিত বিভিন্ন বিষয়ে তার সঙ্গে কয়েকবার আলোচনা করার সুযোগ পেয়েছি। প্রত্যেকবার ধৈর্য সহকারে আমাদের কথা শুনে বিভিন্ন পরামর্শ দিয়েছেন এবং সামাজিক সমস্যাদের প্রতি এক দৃঢ় দায়বদ্ধতা দেখিয়েছেন তিনি। উদার অর্থনীতির সূচনা করা, দশক জুড়ে প্রতিক্রিয়াশীল সমাজতান্ত্রিক নীতি অবসানের ক্ষেত্রে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ভারতের উত্তর প্রজন্ম সবসময় মনে রাখবে বলে মনে করেন তিনি। পরবর্তী খবরটি হলো, মুখ্যমন্ত্রীর পাকা সড়ক নির্মাণ কর্মসূচির অধীনে কাটলিচূড়ার ধলাই পিডব্লিউডি রোড থেকে ধলাইমুলাই তৃতীয় খণ্ড পর্যন্ত 400 মিটার দীর্ঘ পূর্ত সড়কের নির্মাণ কাজের সূচনা করলেন কাটলিচূড়ার বিধায়ক সুজামউদ্দিন লস্কর। এ উপলক্ষে ধলাইমুলাই তৃতীয় খণ্ডে মৌলানা সৈয়দ আহমেদ লস্করের পৌরোহিত্যে আয়োজিত এক অনুষ্ঠানে পূর্ত সড়কের নির্মাণ কাজের ফলক উন্মোচন করে বিধায়ক সুজামউদ্দিন কাটলিচূড়া বিধানসভা কেন্দ্রের উন্নয়নে তার কর্মতৎপরতার খতিয়ান তুলে ধরেন। এদিন বিধায়ক 30,12,000 টাকা ব্যয়ে নির্মীয়মান দোলাই পিডব্লিউডি রোড থেকে ধলাইমুলাই তৃতীয় খণ্ড পর্যন্ত রাস্তার নির্মাণ কাজের ফলক উন্মোচন করেন। এ উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে বিধায়ক সুজাম বলেন, হাইলাকান্দি জেলার 3টি বিধানসভা কেন্দ্রের মধ্যে সবচেয়ে বেশি উন্নয়নমূলক কাজ কাটলিচূড়া বিধানসভা কেন্দ্রে হচ্ছে। কাটলিচূড়ার প্রত্যন্ত গ্রাম থেকে শুরু করে পাহাড়ি গ্রামেও সড়ক যোগাযোগ যেমন গড়ে উঠেছে, তেমনি বৈদ্যুতিক আলো পৌঁছে গেছে। তিনি বলেন, সরকারের সহযোগিতায় কাটলিচূড়ার আশানুরূপ উন্নয়ন হচ্ছে। তিনি উন্নয়নমূলক কাজে সর্বশ্রেণীর জনগণের সহযোগিতা কামনা করেন। সুজামউদ্দিন লস্কর বলেন, তিনি জাতপাত দেখে কাজ করেন না। একজন বিধায়ক হিসেবে কাটলিচূড়া বিধানসভা কেন্দ্রের সর্বশ্রেণীর মানুষের উন্নয়ন ও কল্যাণে কাজ করে যাচ্ছেন। বিধায়ক আরো বলেন, কাটলিচূড়া বিধানসভা কেন্দ্রের উন্নয়নের লক্ষ্যে তিনি প্রতিনিয়ত মুখ্যমন্ত্রী সহ বর্তমান সরকারের মন্ত্রী আধিকারিকদের দ্বারস্থ হচ্ছেন। তাদের কাছে আবদার করে কাটলিচূড়ার উন্নয়নের জন্য অর্থ মঞ্জুর করাচ্ছেন, যার ফলে জেলার মধ্যে কাটলিচূড়া বিধানসভা কেন্দ্রে উল্লেখযোগ্য উন্নয়ন হচ্ছে। পরবর্তী খবরটি হলো, শ্রীভূমির বিভিন্ন এলাকায় অবৈধ কাঠের মিলে বন বিভাগের হানা। অবৈধ কাঠের মিলে শ্রীভূমি বন বিভাগের হানা। সদর রেঞ্জার হায়দর হোসেনের নেতৃত্বে রেঞ্জ এলাকার বিভিন্ন স্থানে এই অভিযান চালানো হয়। কাঠের চোরাচালান বৃদ্ধি পাওয়ায় স্থানীয় বন বিভাগ কর্তৃপক্ষ সম্প্রতি অভিযান জোরদার করেছে। বন বিভাগের কর্মকর্তারা অবৈধ কাঠ ব্যবসা ও কাঠ চুরির বিরুদ্ধে অভিযান চালিয়ে বাঁশবাড়ি এলাকার একটি মিলে হানা দিয়ে বাজেয়াপ্ত করে 10টি কাঠ চেরার মেশিন এবং বিপুল পরিমাণ অবৈধ কাঠ। বিভাগীয় কর্তারা দীর্ঘদিন ধরে এই এলাকায় অবৈধ কাঠ কাটার বিরুদ্ধে নজরদারি চালিয়ে আসছেন এবং কিছুদিন আগে গোপন সূত্রে তথ্য লাভ করেন কিছু লোক অবৈধভাবে কাঠ কাটার কাজে জড়িত। গোপন সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী চোরাচালানকারী এই কাঠগুলো বিভিন্ন বাজারে বিক্রি করত। বন বিভাগের কর্মকর্তারা প্রথমে এলাকা ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেন এবং তারপর সুনির্দিষ্ট লক্ষ্যে অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় তারা 10টি কাঠ চেরার মেশিন বাজেয়াপ্ত করতে সক্ষম হয়। মেশিনের পাশাপাশি বিপুল পরিমাণ কাঠও উদ্ধার করা হয়, যা অবৈধভাবে সংগ্রহ করা হয়েছিল। অবৈধ কাঠের ব্যবসা পরিবেশের জন্য এক বিশাল হুমকি। বন বিভাগের কর্মকর্তারা অভিযানে ব্যবহৃত মেশিনের মালিকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করবেন। তারা জানিয়েছেন, এ ধরনের অপরাধের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং কঠোর আইন প্রয়োগের মাধ্যমে এ ধরনের কর্মকাণ্ড বন্ধ করতে দৃঢ় প্রতিজ্ঞ। পরবর্তী খবরটি হলো, নতুন বছরে আসামে নয়া পুলিশ প্রধান, ফের ডেপুটেশনে যাচ্ছেন জিপি সিং। ইংরেজি নতুন বছরের শুরুতে আসাম পুলিশের নতুন সঞ্চালক প্রধান নিযুক্তির পূর্ণ সম্ভাবনা রয়েছে। কেন্দ্রীয় ডেপুটেশনে বর্তমান পুলিশ প্রধান জিপি সিং এর আসাম ছাড়ার চর্চা চলছে কিছুদিন ধরে। এমন প্রেক্ষাপটে আগামী 31 ডিসেম্বর সিআরপিএফ এর বর্তমান সঞ্চালক প্রধান অনিশ দয়াল সিং অবসর গ্রহণ করবেন। চর্চা মতে সিআরপিএফ এর নতুন সঞ্চালক প্রধান হবেন জিপি সিং। এ মুহূর্তে মেয়ের বিয়ের জন্য দিল্লিতে দীর্ঘ ছুটিতে রয়েছেন তিনি। এই ছুটির সময়কালে সিআরপিএফ এর শীর্ষ পদে তার নিযুক্তির প্রক্রিয়াও সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে বলে আসাম পুলিশের শীর্ষ সূত্রে প্রকাশ। উল্লেখ্য, দিল্লিতে ডেপুটেশনে থাকার সময় 2019 সালের ডিসেম্বরে জিপি সিংকে এক রাতের মধ্যে আসামে বদলি করে আনা হয়েছিল। সে সময় নাগরিকত্ব সংশোধনী আইন বিরোধী আন্দোলন রাজ্যে ভয়াবহ রূপ ধারণ করেছিল। সেই আন্দোলন দমনের লক্ষ্যে জিপি সিংকে আসাম সরকারের পরিকল্পনা অনুযায়ী কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এক রাতের মধ্যে নির্দেশ জারি করে আসামে প্রেরণ করেছিল। বিশেষ অতিরিক্ত পুলিশ সঞ্চালক প্রধান হিসেবে নিযুক্তি পান তিনি। পরবর্তী সময়ে আসাম পুলিশের সঞ্চালক প্রধান পদে অধিষ্ঠিত হন তিনি।
আসাম ছাড়তে তিনি এক প্রকার উদ্গ্রীব হয়ে আছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে তার সুসম্পর্ক রয়েছে। 1991 সালের আইপিএস জিপি সিং সেই সুসম্পর্ককে কাজে লাগিয়ে নিজের পছন্দ মতো নিযুক্তি হাসিল করে নিতে পারেন বলে চর্চা চলছে। জিপি সিং এর পর আসামে তার স্থলাভিষিক্ত কে হবেন সেই চর্চাও চলছে জোর কদমে। স্বাভাবিকভাবে বর্তমান রাজ্য সরকার নিজের পছন্দের আধিকারিককে সঞ্চালক প্রধান পদে নিযুক্তি দেবে। এছাড়াও সিনিয়রিটির ভিত্তিতে কয়েকজন আধিকারিকের নাম নিয়ে আগে থেকেই চর্চা রয়েছে। এক্ষেত্রে 5 জন আধিকারিকের নাম তালিকাভুক্ত হয়েছে। বর্তমান বিশেষ পুলিশ সঞ্চালক প্রধান হরমিত সিং, ডেপুটেশনে থাকা সীমান্ত সুরক্ষা বাহিনীর বর্তমান অতিরিক্ত সঞ্চালক প্রধান রামপ্রসাদ মিনা, ডেপুটেশনে থাকা সিআরপিএফ এর অতিরিক্ত সঞ্চালক প্রধান দীপক কুমার, কেন্দ্রীয় ডেপুটেশনে সিবিআই অতিরিক্ত সঞ্চালক প্রধান পদে কর্মরত এওয়াইবি কৃষ্ণা এবং আসাম পুলিশের অপরাধ অনুসন্ধান বিভাগের অতিরিক্ত সঞ্চালক প্রধান মুন্না প্রসাদ গুপ্তার নাম আসাম পুলিশের সঞ্চালক প্রধান পদের জন্য চর্চায় রয়েছে। অপরদিকে এএমইউতে বিতর্কিত পোস্ট করা বাংলাদেশি ছাত্রদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা, ইসকনকে জঙ্গি বলায় প্রবেশ নিষিদ্ধ। 10 ডিসেম্বর আলিগড় মুসলিম ইউনিভার্সিটিতে পড়াশোনা করা বাংলাদেশি ছাত্ররা সোশ্যাল মিডিয়া ইসকন এবং ভারতীয় মহিলাদের সম্পর্কে বিতর্কিত পোস্ট করেছিল। এই ঘটনায় এএমইউ প্রশাসন কঠোর পদক্ষেপ নিয়েছে এবং তাদের বিশ্ববিদ্যালয়ে প্রবেশ নিষিদ্ধ করেছে। আলিগড় মুসলিম ইউনিভার্সিটি প্রশাসন বিতর্কিত পোস্ট করা 3 জন বাংলাদেশি ছাত্রের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। তারা সোশ্যাল মিডিয়া ইসকনকে জঙ্গি সংগঠন এবং ভারতীয় মহিলাদের নিয়ে অবমাননাকর মন্তব্য করেছিল। বিশ্ববিদ্যালয়ে 2 জন ছাত্রের পড়াশোনা স্থগিত করা হয়েছে এবং 3য় ছাত্রের ভবিষ্যৎ ভর্তিতেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের হিন্দু ছাত্ররা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে 3 ছাত্রকে বহিষ্কার এবং 34 বাংলাদেশি ছাত্রকে দেশে ফেরানোর দাবি জানিয়েছে। 3 ছাত্রের বিরুদ্ধে ব্যবস্থা। এক সামিউল ইসলাম, এমএ শেষ করে বাংলাদেশে ফিরে যাওয়া ছাত্রকে ইমেইলের মাধ্যমে নোটিশ পাঠানো হয়েছে এবং তার ভবিষ্যৎ ভর্তিতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। 2 মাহমুদ হাসান, তিনি কখনোই পড়াশোনা শুরু করেননি, তার ভর্তি বাতিল করা হয়েছে। 3 রিফাত রহমান, ক্ষমা চাওয়ার পরে তাকে সতর্কতা দেওয়া হয়েছে এবং বিএ শেষ করার পর তার ভবিষ্যৎ ভর্তিতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। প্রফেসর এম ওয়াসিম আলী জানিয়েছেন এই ঘটনার বিষয়ে বাংলাদেশের দূতাবাসকে অবহিত করা হয়েছে। অপরদিকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের আজ দিল্লির নিগম বুধঘাটে শেষকৃত্য সম্পন্ন হলো। তার উপস্থিত ছিলেন স্ত্রী, কন্যা এবং পরিবারের অন্য সদস্যরা। আজ প্রাক্তন প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা জ্ঞাপন করেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বার্তায় তিনি লিখেছেন, তার কৌশলগত দূরদর্শিতা ও রাজনৈতিক সাহসিকতা ছাড়া আমেরিকা ও ভারতের বন্ধন এতটা মজবুত হতো না। আজ দিল্লির বাসভবন থেকে কংগ্রেসের সদর দপ্তরে নিয়ে যাওয়া হয় মনমোহন সিংয়ের মরদেহ। এরপর কংগ্রেসের সদর দপ্তর থেকে মনমোহন সিংয়ের পার্থিব দেহ শেষকৃত্যের জন্য নিগম বুধঘাটে নিয়ে যাওয়া হয়। শেষ শ্রদ্ধা জানাতে রাস্তায় নামে মানুষের দল, চোখের জল ধরে রাখতে পারেননি অনেকেই। স্লোগান উঠে মনমোহন সিংহ অমর রহে। নিগম বুধঘাটে আসেন দিল্লির বিভিন্ন রাজনৈতিক নেতারা। প্রাক্তন প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা জ্ঞাপন করতে পৌঁছান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, পৌঁছান কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ, রাজনাথ সিং। শেষ শ্রদ্ধা জানান কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী। পুষ্পার্ঘ্য নিবেদন করেন সকলে। জাতীয় পতাকায় মোড়া হয় মনমোহনের মরদেহ, গান স্যালুট দেওয়া হয় তাকে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।